ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই বিপ্লবের 100 দিন। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তার পাশে আছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, সদস্য স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় উপকমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মেডিকেল উইং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের চ্যালেঞ্জ, বলেছেন প্রধান উপদেষ্টা। আগামীর বাংলাদেশ হবে মানবাধিকার, বাক স্বাধীনতা ও অন্তর্ভুক্তির। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন তারেক রহমান। সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে কজন সাবেক বিচারপতি ও আইনজীবী রাজনৈতিক ঐকমত্যের তাগিদ দিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে আহত বহু তরুণের স্বপ্ন ভেঙেছে, অনেকে এখনও হাসপাতালে, তাদের সংসার চালানো কঠিন। এবং জুলাই আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে, বলেছেন উপদেষ্টা আসিফ। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। শিরোনাম শুনছিলাম। দর্শক, চলুন এবারে দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী। জুলাইয়ের 16 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত গুলিতে প্রাণ গেছে প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতার। আহত হয় 23,000-এরও বেশি, যাদের অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। 2 পায়ে রিং নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন 30 বছর বয়সী মনির হোসেন। 20 জুলাই গাজীপুরের চৌরাস্তায় ছাত্র জনতার মিছিলে পুলিশের ছোড়া গুলি তার 2 পা ভেদ করে বেরিয়ে যায়। ঢাকার পঙ্গু হাসপাতালে প্রায় 4 মাস ধরে চিকিৎসা চললেও এখনও সুস্থতার মুখ দেখেনি মনির। ওটি হয়েছে 10টা বন্ধু 2টা পায়ে। এখনো আমার বাম পাওয়াটা এখনো পুরোপুরি সুস্থ না, এই পাওয়াটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। মনির হোসেনের মতো অন্তত 100 জন এখনও চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। এদের বেশিরভাগের শরীরে একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, তবে এখনও শঙ্কা কাটেনি তাদের। আমার হাড় ছোট হয়ে গেছে, যেহেতু 1.5 ইঞ্চি হাড় চলে গেছিল গুলির সাথে, তো সেজন্য পাটা ছোট হয়ে গেছিল। এখন আমার এই উপর থেকে হাড় কেটে এখন ভালো হাড়টা নিচে আস্তে আস্তে নামায় আবার পাটা বড় করতে হবে। দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় কারো কারো তৈরি হয়েছে শারীরিক নানা জটিলতা। আমি যখন গুলি খাইছি তখন থেকে আমার পাটা ফুট ড্রপ হয়ে গেছে, যার কারণে আমি পাটা লয় না। হ্যাঁ, এই জিনিসটা আমার গুরুত্ব দেয়ই নেই, যার কারণে আমার এই 3 মাস পর অপারেশন। সম্প্রতি উন্নত চিকিৎসা, আহত ও নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পুনর্বাসন সহ তাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টারা। আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে। যদি এই 5 দিনের ভিতরে আমাদের এই কার্যক্রম শুরু না হয়, তাহলে আমরা পরবর্তীতে এই আহতদের নিয়ে আবার পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের দীর্ঘদিন হাসপাতালে থাকায় আয়ের উৎস বন্ধ হয়ে গেছে অনেকের। চরম আর্থিক সংকট মানসিকভাবেও বিপর্যস্ত করে ফেলছে তাদের। আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার উপরে আমার 2টা ভাই বোনের পড়ালেখা, আমার উপরে আমার ফ্যামিলির সবকিছু। আমি মান্থলি 60-70 হাজার টাকা ইনকাম করতাম। আমি তো 3 মাস ধরে বিছানায় পড়া, উল্টা আমার পিছনে আমার বাপের আরো 2 লাখ গেছে। দর্শক, আমরা একটা প্রতিবেদন দেখছিলাম। আজ আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের 100 দিন। শুরু করতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে। জুলাই বিপ্লবের প্রথম লক্ষ্য ছিল ফ্যাসিস্ট সরকারের বিদায়। এই বিপ্লবের ফসল অন্তর্বর্তী সরকার। এই বিপ্লবের সামনের সারির অন্যতম একজন নেতা হিসেবে আপনার কাছে এই সরকারের 100 দিনের মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ বৈশাখী টিভিকে। আসলে সরকারের 100 দিনের মূল্যায়ন না করে আমরা যদি এদেশের মানুষের আমাদের নিজেদের 100 দিনের মূল্যায়ন করি তাহলে বের হয়ে যাবে। আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনটা আমাদের সমাজ থেকে, ঘর থেকে আসা দরকার ছিল, সেই পরিবর্তনটা আসলে এসেছে কিনা।
জুলাই বিপ্লবের পরপর এই দেশে মোটামুটি চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা 1.5-2 মাস যেতে না যেতে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়া আবার শুরু হয়েছে। জুলাই বিপ্লবের পরপর দখলদাররা, আওয়ামী দখলদাররা সব জায়গা থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু আবার 2.5 মাস না যেতেই আবার হচ্ছে সেই দখলদারিত্ব শুরু হয়েছে অন্য একটা গ্রুপ দ্বারা। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ভেবেছিলাম যে আওয়ামী সিন্ডিকেট যারা আছে তারা পালিয়ে যাবে, কিন্তু তাদেরকে পুনর্বাসন করার জন্যে অকপটে চেষ্টা করে যাওয়া হচ্ছে। তো জুলাই বিপ্লবের এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পরিবর্তনটা আসে নাই, ঠিক একইভাবে সরকারও অনেক কিছু করতেছে এও পারতেছে না। আবার অনেক ক্ষেত্রে সরকারের সদিচ্ছারও কিছু অভাব আছে। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, আওয়ামীদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যত বড় শক্তিই হোক, সেটার জন্য 3 মাসের বেশি সময় লাগার কথা না। কেন হচ্ছে জুলাই বিপ্লবের পরেও কেন এখনও বাজারে গিয়ে একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন দিনমজুর কেন হাসি মুখে ফিরতে পারছে না? এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা হচ্ছে রক্তের বিনিময়ে সেই জায়গায় যিনি বসেছিলেন এতদিন, সেই উপদেষ্টার, যিনি পারেননি। এর জন্য অবশ্যই জাতির কাছে এসে ওনার ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন সিন্ডিকেটটা ভাঙতে পারেননি। একই সাথে সাথে এদেশের মানুষের যে ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে এদেশের মানুষের যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্ন পূরণের পথেও অনেক অন্তরায় সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের সময় আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের সেই স্বপ্নটা এখনও আছে। আমরা সেই স্বপ্নটা দেখি, আমরা সেই স্বপ্নটা ধারণ করি এবং লালন করি, কিন্তু আমরা ভেবেছিলাম যে এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সকল দলের, সকল মতের মানুষের সহযোগিতা পাবো, সকল দলের, সকল মতের মানুষের সাহায্য পাবো, সকল দলের, সকল মতের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে, সকলে মিলে আমরা একসাথে যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা বাস্তবায়ন করব। কিন্তু দেখা যাচ্ছে পাশে দাঁড়ানো তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি প্রথমেই বলেছেন যে হচ্ছে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য, প্রথম অংশ যেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন, সেটা হয়েছে, কিন্তু পরবর্তী অংশগুলো পূরণের জন্য আমাদের অন্য স্টেক হোল্ডারগুলো সকলে আমাদেরকে কীভাবে সহযোগিতা করছে, বা গভর্নমেন্টকে কীভাবে সহযোগিতা করতেছে, অথবা গভর্নমেন্টের যে অংশটা আছে, যে উপদেষ্টারা আছে, তার প্রত্যেকে কীভাবে মুভ করছে, কীভাবে কাজ করছে, এটা একটা প্রশ্নের জায়গায় রেখে যাচ্ছে। আসলে হচ্ছে যে জুলাই বিপ্লবের প্রথম অংশ পূরণ হওয়ার পরে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, একটা শূন্য চেয়ার তৈরি হয়েছে, সেই শূন্য চেয়ারে অতি দ্রুত কে বসতে পারবে সেই চেষ্টায় সকলে সেই প্রতিযোগিতায় মত্ত হয়ে উঠেছে। কিন্তু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যাদের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব হয়েছে, তাদের খোঁজখবর কয়জনই বা নিচ্ছে? শুধুমাত্র শহীদদের খোঁজখবর নেওয়া কি শুধুমাত্র সরকারের কাজ? আহতদের খোঁজখবর নেওয়া কি শুধুমাত্র সরকারের কাজ? আমি দেখেছি যে হচ্ছে কোন দলের কতজন শহীদ হয়েছে সেই তালিকা হচ্ছে, কিন্তু হচ্ছে কোন দলের কতজন হসপিটালে বেডে এখন আহত অবস্থায় আছে সেই তালিকা কিন্তু হচ্ছে না। সেই হসপিটালে আহতরা, এটা তো একটা শুধুমাত্র গভর্নমেন্টের উপর ছেড়ে না দিয়ে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, বাংলাদেশের হচ্ছে আপনার শাসন কাঠামো, বাংলাদেশের মানুষের মানে রিস্ক করার ক্ষমতা, যে হচ্ছে সরকারের রিস্ক করার ক্ষমতা, এটা তো গত 16 বছর যাবত একটা তৈরি করা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের কাছে, এই দেশের আহতদের কাছে, হাজার হাজার আহতের কাছে আসলে গভর্নমেন্ট খুব সহজে রিস্ক করতে পারছে কিনা, যে এটা যদি বলে থাকা হয়, যে ভেবে থাকা হয় যে গভর্নমেন্ট চাইলেই সব কিছু পারবে, আসলে সেই রকম সিস্টেমই নেই। এখানে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেটা তো আসলে হচ্ছে ভেঙে যায়নি। আপনার হচ্ছে আমলাদেরকে সিস্টেমটা নেই বলছেন আপনি, তাহলে এই 3 মাসে এই সিস্টেমটা কি কোনো গ্রো আপ হয়নি? আমি বলছি গ্রো আপ হয়েছে বিদায় 22,000 জনের তালিকা হয়েছে, তাদের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, বাট একটা বিশাল অংশ চিকিৎসা সেবার বাইরে রয়ে গেছে, তারা নিজ বাড়িতে ফিরে গিয়েছিল, তাদের অনেকেই মানে চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করেছে। বাট সেই অঞ্চলের রাজনৈতিক দলগুলো যদি চেষ্টা করতো যে আমার এলাকায় এই আহতটা বাড়িতে ফিরে এসেছে, তার চিকিৎসার ব্যবস্থা আমরা করি, এই দায়িত্বটা কতজন নিয়েছে? এই দায়িত্বটা নেওয়া কি শুধুমাত্র গভর্নমেন্টের দায়িত্ব? এবং শহীদ পরিবারের যে অর্থনৈতিক উপার্জনের ব্যবস্থা, গভর্নমেন্ট যদি 2000 শহীদদের পরিবারের যদি উপার্জনের ব্যবস্থা করতে হয়, তাদেরকে যদি স্টেবল করতে হয়, গভর্নমেন্টের একটা পলিসি এবং আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু এটা চালিয়ে যেতে হবে। এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সেই আমলাতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে যায়নি, এবং এটা ভাঙ্গা অনেক ক্ষেত্রে দূর হয়ে গিয়েছে। যেহেতু হচ্ছে সকলের সহযোগিতা থাকলে অনেক ক্ষেত্রে সম্ভব হতো, কিন্তু সকলের সহযোগিতা আসলে পাচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে হচ্ছে রাজনৈতিক একটা ঐক্যমত, যেটা ফ্যাসিস্ট হাসিনার পতনের ক্ষেত্রে ঘটেছে, সেই ক্ষেত্রে যাতে বীরদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে সকলে একটা ঐক্যমতে আসবে, একসাথে কাজ করবে, গিয়ে গভর্নমেন্টকে বলবে যে আহতদেরকে পুনর্বাসনের জন্য, আহত চিকিৎসার জন্য কি কি সহযোগিতা আমরা করতে পারি আপনারা বলুন, আমরা সর্ব ধরনের সহযোগিতা করব। কিন্তু সেটা আমরা দেখি নেই। কিন্তু আমরা দেখছি যে হচ্ছে কবে এই আহতরা বিছনা থেকে এখন উঠতেই পারেনি, তখনই হচ্ছে কত দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে পারবো, কত দ্রুত দখল
দখলদারিত্ব করতে পারবো, কত দ্রুত চাঁদাবাজি করতে পারবো, এটা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। একই সাথে শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া এই দিক ক্ষেত্র মানে হচ্ছে যোজন যোজন পিছিয়ে, যার শহীদ পরিবারদের তালিকা করে কতজন শহীদ হয়েছে সেই তালিকা করে কিন্তু সেই তালিকা করে যদি চুপ থাকে তাহলে তো হলো না। কতজন শহীদ পরিবারের কাছে আপনারা পৌঁছেছেন, কতজন শহীদ পরিবারের কাছে আপনারা অর্থ সহযোগিতা পৌঁছে দিয়েছেন, কতজন শহীদ পরিবারকে আপনাদের নিজস্ব যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পুরো একটা বিষয় পুরো গভর্নমেন্টের উপর চাপিয়ে দিলে তো হয় না। আমি যতটুকু জানি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা উনি সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করেন এবং খুব আবেগ নিয়ে কাজ করেন। আপনার কাছে আমি আসবো, আমি একটু আপনার কাছে আসবো। শাহরিয়ার ইয়ামিন, আপনার কাছে জানতে চাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পদে থেকে সরকারকে সাহায্য করছেন আমরা যেটা যতটুকু জানি। এই যে বিপ্লবের 100 দিন পরে আহত ছাত্র জনতা বিক্ষোভ করতে হচ্ছে একটা মানে ন্যূনতম সুচিকিৎসার জন্য, দেন দরবার করতেও আমরা দেখেছি, বিক্ষোভ দেখেছি, কেন তাদের আসলে সুচিকিৎসা নিশ্চিত করা গেল না এই 100 দিনেও? প্রথমত বৈশাখী টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, যারা এখনও হসপিটালের বেডে এখনও কাতরাচ্ছেন, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সো আপনার যে যে প্রশ্নটা, যে সুচিকিৎসার ব্যাপারটা, আমি আসলে এটা পুরো ব্যাপারটাকে আমি দুইটা প্রেক্ষাপটে ভাগ করব। প্রথম যে প্রেক্ষাপট সেটা হচ্ছে 5ই আগস্টের আগে, যখন পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, এবং এরপরটা হচ্ছে 5ই আগস্টের পরে। আমাদের মূল যে হামলা সেটা শুরু হয় 15 জুলাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। তো এই 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বিভিন্ন হসপিটালে আমাদের আহতরা আসছিলেন, বাট যথাযথ চিকিৎসা পায় নাই। বিকজ আওয়ামীপন্থী যে ডক্টররা ছিলেন তারা ওই সময় হায়ার কমান্ড থেকে খুব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আপনি জেনে অবাক হবেন যে আজকে আমাদের তালিকা করতে এত সময় কেন লাগতেছে, বা আমাদের এত একটু কঠিন কেন হচ্ছে। তার অন্যতম একটা কারণ, 5ই আগস্টের আগে যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন তারা কিন্তু সঠিক তথ্য দিয়ে ভর্তি হয় নাই, তারা মোবাইল নাম্বার ঠিক মতো দেয় নাই, বিকজ যে কোনো সময় পুলিশ গিয়ে তাদেরকে শোকজ করতে পারে পরিবারে। সো এই ভয়ভীতি থেকে তারা যথাযথ ইনফরমেশন দেয় নাই। ফলশ্রুতিতে হয়েছে কি, ইনফরমেশন অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে, এবং অনেক ভুলভাল ইনফরমেশন ওই সময় দিয়ে তারা নাম এন্ট্রি করে কোনো রকম চিকিৎসা নিচ্ছে। এমনও হয়েছে যে সে ছাত্র আন্দোলন আহত, সেটা লোকাই সে নর্মাল অ্যাক্সিডেন্টের একজন পেশেন্ট হিসেবে সে চিকিৎসা নিয়েছে। এই অংশটা কত পার্সেন্ট ছিল? সবাই নিশ্চয়ই একইভাবে এই অ্যারাউন্ড 25%। আচ্ছা, ইট ক্যান বি 25%। সো এখন আপনি একটা জিনিস, যে সুচিকিৎসার কথা যদি আমরা বলি, যে আমাদের আহত সংখ্যা তো 20,000 প্লাস MIS এর তথ্য অনুযায়ী সর্বশেষ, তাহলে আন্দোলন করতেছে সুচিকিৎসার জন্য অ্যারাউন্ড এই সংখ্যাটা সর্বোচ্চ 50 থেকে 100। তাহলে বাকি এই বৃহৎ যে সংখ্যাটা, তারা কি সুচিকিৎসা পেয়ে বাসায় ফিরে যায় নাই? অবশ্যই ফিরে গেছে। সো সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো সুচিকিৎসার জন্য গভর্নমেন্ট তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি যদি আমার কথা বলি, আমার স্বাস্থ্য উপকমিটি যারা সদস্য আছে, তারা সকালে ঘুম ভাঙে রুগীদের ফোন কলে, রাতে ঘুমাতে যায় আমরা রুগীদের সাথে কথা বলতে, এবং আপনি অবাক হবেন যে প্রতিদিন অন্তত 200 প্লাস আননোন নাম্বার থেকে কল আসে। সো প্রত্যেকটা কল আমরা রিসিভ করে যেভাবে সেটা সহযোগিতা করা দরকার, ইনফরমেশন ফ্লো সার্কুলেট করা দরকার, সেটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গভর্নমেন্টের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। প্রত্যেকটা হসপিটাল প্রতিনিধি করা হয়েছে, সমন্বয় সেল করা হয়েছে, যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও আছেন। সো গভর্নমেন্ট তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে একটা জায়গায় আমাদের গ্যাপ ছিল, সেটা হচ্ছে 5ই আগস্টের পর আমাদের প্রথম যে ধাক্কাটা ছিল সেটা হচ্ছে এই বন্যা যে সময়টা, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ওই অঞ্চল, নোয়াখালী অঞ্চলে। সো ওই সময়টাতে আমাদের পুরো ন্যারেটিভটা আহতদের শহীদ পরিবারের যেদিকে হওয়ার কথা ছিল, ঠিক ওই পুরো ন্যারেটিভটা আমরা বন্যার দিকে আমরা ঝুঁকে গিয়েছি। এমনও অনেক মানুষ আছে যারা আহত শহীদ পরিবারের জন্য ডোনেশন রেডি রাখছিল, সেই ডোনেশনটা আহত শহীদ পরিবারের দিকে না দিয়ে এটা বন্যার কবলিত অঞ্চলে দিয়ে দিয়েছে। সেই জায়গাটা আমাদের একটা বড় একটা গ্যাপ ছিল। আর তাছাড়া আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে এই পুরা দায়ভারটা আমরা গভর্নমেন্টের উপর চাপাই দিচ্ছি। এত বড় একটা গণ অভ্যুত্থান, আপনি জেনে অবাক হবেন যে এখন পর্যন্ত চোখ নষ্ট হয়েছে এরকম টোটাল 450, তার মধ্যে উভয় চোখ নষ্ট হয়েছে এরকম সংখ্যা আছে 50, এবং এক চোখ হয় ডান চোখ অথবা বাম চোখ এরকম নষ্ট হয়েছে এরকম আছে আপনার 400। পাশাপাশি হাত পা কাটা হয়েছে এরকম আছে 21, তার মধ্যে 13 জনকে ইতিমধ্যে আমরা কৃত্রিমভাবে তাদেরকে হাত পা লাগানো হয়েছে, এবং বাকিগুলো এখনো ট্রেনিংয়ের মধ্যে আছে। সো এত বড় একটা যে অভ্যুত্থান, এত বড় একটা গণহত্যা, এই পুরো দায়ভার এবং শহীদ আহত পরিবারের যে দায়িত্ব, সেটা পুরোটা আমরা সরকারের উপর চাপাই দিচ্ছি। সেই জায়গা থেকে আমরা কালেকটিভলি
সে তো রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠান সবার জায়গা থেকে আমরা বন্যা কবলিত অঞ্চলের জন্য যেভাবে ঝাঁপাই পড়ছিলাম, ঠিক সেমভাবে যদি আমরা আমাদের আহত শহীদ পরিবারের জন্য যদি আমরা একই সাথে কাজ করতে পারতাম, তখন হয়তো আজকের এই পর্যায়ে এসে এখন পর্যন্ত হয়তো আমাদের এই পরিস্থিতিটা দেখতে হইতো না। এটা আসলে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে জানতে চাই, বিপ্লবের আরও অনেকগুলো লক্ষ্য ছিল, 100 দিনে সব সম্ভব না, এটা আমরাও জানি, কিন্তু আপনার কাছে মনে হয় কি যে আর কত দূর পথ আসলে যাওয়ার আছে, বা এই যে একটা দীর্ঘ পথ আপনাদের যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে, এখানে কি অন্তরায় হতে পারে? আসলে এই পথ শেষ হওয়ার নয়। আমাদের এই বাংলাদেশের মানুষের স্বপ্নভঙ্গের ইতিহাসটা খুব দীর্ঘ। এদেশের মানুষ না দীর্ঘ সময় ধরে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে লড়াই করেন, লড়াই করে আবার প্রতারিত হন। এটা বাংলাদেশের মানুষের সাথে, ইতিহাসের সাথে জড়িয়ে আছে। 1857 সালে এদেশের এই বাংলার ভূখণ্ড থেকেই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ। কিন্তু সেই বিদ্রোহের ফল এই বাংলার মানুষ ভোগ করতে পারেনি, সেটা ভোগ করছে দিল্লি। ঠিক একইভাবে 1947 সালে ভারত ভাঙের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, এমনকি শেখ মুজিবুর রহমানেরও স্বপ্ন ছিল। হচ্ছে প্রত্যেকের স্বপ্ন দেখিয়ে লড়াই করে একটা স্বাধীনতা এনেছিল পাকিস্তান নামক একটি রাষ্ট্রে। সেই পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতা এনে সেইখানে কিন্তু হচ্ছে এই বাংলার মানুষ কিন্তু সুবিধাগুলো পায়নি, সেটা কুক্ষিগত করেছিল পশ্চিম পাকিস্তানিরা। ঠিক একইভাবে এই দেশের মানুষ হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান করে রক্ত দিয়ে আপনার স্বৈরাচার আইয়ুব খানকে হটিয়েছিল, কিন্তু তারপরে সেই সুবিধাটাও কিন্তু এই দেশের মানুষ পায়নি। সেই সুবিধাটা পেয়েছে ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানের পরে হচ্ছে আপনার বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে, পরে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রায় 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এনেছিল, নতুন পতাকা এনেছিল, নতুন সীমানা এনেছিল। কিন্তু সেই বাংলাদেশের কিন্তু পরবর্তীতে 72 থেকে 75 আবার 4টি বছর এই দেশের মানুষ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন দেখেছে। রক্ষী বাহিনীর তাণ্ডব দেখেছে, 74-এর দুর্ভিক্ষ দেখেছে, 73-এর হেলিকপ্টার করে বোট চুরি দেখেছে, এবং হচ্ছে 75-এর নির্মম হত্যাকাণ্ড দেখেছে। 90-এর গণ অভ্যুত্থানের ক্ষেত্রে এই দেশের মানুষ স্বপ্ন দেখে স্বৈরাচার এরশাদকে হটিয়েছিল, নূর হোসেনরা জীবন দিয়েছিল, ডাক্তার মিরাদরা জীবন দিয়েছিল। তাদেরকে যে স্বপ্ন দেখিয়ে জীবন দেওয়া, মানে রাস্তায় নামিয়ে আনা হয়েছিল, জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল, সেই 3 জোটের রূপরেখা বেমালুম ভুলে যাওয়া হয়েছে 91-তে ক্ষমতায় এসে। 91 সংসদ নির্বাচনের পর থেকে আমি একটু যদি ব্যাখ্যাটা করি, এই যে তখন কথা ছিল, আমি আসলে জানতে চাইছিলাম যে সম্মিলিতভাবেই তো একটা অন্তর্বর্তী সরকার এসেছে, আপনারা সবাই মিলেই ছিলেন, কিন্তু এখন আপনাদের মধ্যে আসলে আমরা একটা সাংঘর্ষিক রূপ দেখতে পাচ্ছি। কথাটাই আমি বলতেছি, আমি প্রতারণার কথা বলতেছি। এই যে তারা প্রতারণা করে আসছে, এই প্রতারণার ইতিহাসটা আমি বলছি, যে প্রতারণার মাধ্যমে তখন কথা ছিল যে হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের সময় 3 জোটই কথা দিয়েছিল যে হচ্ছে স্বৈরাচার এরশাদের কাউকেই পরবর্তীতে কেউ রাজনৈতিক দলে ভিড়তে দিবে না। কিন্তু সেই দলের পরবর্তীতে নেতা, এমপি, মন্ত্রীদেরকে 5 বছর না যেতেই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বাকি সবাই ভাগাভাগি করে নিয়েছে, কার কাছে আমাদের কার দাপট বাড়বে, কাকে নিজের দলে ভিড়াতে পারলে। তো এভাবে যেভাবে ব্যর্থ করে দেওয়া হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানটা এমন সময় হয়েছে যখন 14-তে আমাদের রাজনৈতিক দলগুলা তারা হচ্ছে শুধুমাত্র বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা সরাতে পারলে, যদি 14 নির্বাচনের আগে বেগম জিয়ার বাসার 2 পাশে 2টা করে 4টা ট্রাক ছিল, সেই ট্রাকটা সরাতে পারলেই 50,000 মানুষও লাগতো না। সেই ট্রাকটা সরাতে পারলে ঢাকার নেতারা সেই দিনের 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন হতো না। সেই নির্বাচন না হলে বাংলাদেশে আবার 2018 হতো না, 24 হতো না, এবং হচ্ছে এই 24-এর গণ অভ্যুত্থানে তাদের সন্তানদেরকে 2000-এর উপর মানুষকে জীবন বিলিয়ে দিতে হতো না, হাজার হাজার মানুষকে হসপিটাল বেতে কাটতে হতো না। এখন সেই স্বপ্নটা এবার হচ্ছে আমরা দেখিয়েছি। যখন হচ্ছে 14-তে স্বপ্ন দেখে, 18-তে স্বপ্ন দেখিয়ে এদেশের তরুণদেরকে, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক জনতা সকলকে একসাথে মাঠে নামিয়ে আনতে কেউ পারেনি, ব্যর্থ হয়েছে। অভিভাবকরা ব্যর্থ হওয়ার পরে তাদের সন্তানরা হচ্ছে রাস্তায় নেমে যখন ডাক দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, তখন এই দেশের মানুষ একসাথে তাদের দেখানো স্বপ্নে রাস্তায় নেমেছে। রাস্তায় নামানোর পরে সেই ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সময়ের সংগ্রাম এবং হচ্ছে এই যে নতুন নেতৃত্বের মাধ্যমে, নতুন স্বপ্নের মাধ্যমে সবাই যখন একসাথে রাস্তায় নেমে একটা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, তারপরে এবার শুরু হয়েছে যে হচ্ছে পরবর্তী যে স্বপ্নটা, এই যে প্রতিশ্রুতিটা, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে এখন বড় বাধার সম্মুখীন হচ্ছি। এই ক্ষেত্রে স্পষ্টতর বলতে চাচ্ছি হচ্ছে একটা
অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার হচ্ছে সংস্কার করবে, কিন্তু 1 মাস না যেতে সেই সরকারকে নির্বাচনের জন্য চাপ দেওয়া শুরু হয়েছে। বলা হচ্ছে অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার বলে এই সরকারকে এমনভাবে চাপ দেওয়া হচ্ছে মনে হয় যেন এই সরকারের বৈধতাই নেই। বাট বাস্তবিক হচ্ছে এই সরকার যে কোনো নির্বাচিত সরকারের চাইতে বেশি জনসমর্থন নিয়ে ক্ষমতায় আছে। এমন হচ্ছে এই সরকারকে ভোট দিয়েছে হচ্ছে প্রতিটা শহীদ তার রক্ত দিয়ে ভোট দিয়েছে। এখানে আর কালো কালি ব্যবহার করে না, লাল রক্তের কালি, লাল রক্ত ব্যবহার করা হয়েছে। এখন আমাদের নিজেদের মধ্যে বিভাজন নেই, আমরা যারা স্বপ্ন দেখেছি তাদের মধ্যে বিভাজন নেই। বাট হচ্ছে রাজনৈতিক যে শক্তিগুলো বারবার এই দেশের জাতির সাথে এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, তারা এই বিভাজনটা তৈরি করতে চাচ্ছে। তারা হচ্ছে সাংবিধানিক সংকটের কথা বলে ফ্যাসিবাদী আওয়ামী সংবিধান, সেই শেখ হাসিনার কাটাছেঁটা করা সংবিধান বাতিলের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে আছে 2014 সালে শেখ হাসিনা যখন হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছিল, শেখ হাসিনা বলেছিল যে হচ্ছে যদি আমি এই নির্বাচনটা না করি সাংবিধানিক সংকট তৈরি হবে। এখন এই সময়ে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোষর চুপ্পুকে সরানোর কথা বলে যে চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট তৈরি হবে। তো এই যে সাংবিধানিক এই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দিল্লির তৈরি করে দেওয়া সংবিধান এবং হচ্ছে ফ্যাসিস্ট মুজিবের তৈরি সংবিধান, শেখ হাসিনার কাটাছেঁড়া করা সংবিধান, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশে বারবার স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, বারবার এদেশের মানুষকে শোষণ শাসন করা হয়েছে, সেই সংবিধান থেকে বের হয়ে এসে যখন আমরা 24-এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সাথে সামঞ্জস্য রেখে নতুন সংবিধান রচনার কথা বলি, তখন সেই ক্ষেত্রে কেন বাধা হয়ে আসবে? এই সংবিধানটা তো এই সংবিধান যদি ঠিকভাবে 1972 সালে রচিত সংবিধান রচনা করার পক্ষে আপনাদের মত? আমরা বারবার বলছি 1972 সালে দিল্লির প্রেসক্রিপশনে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান এদেশের মানুষকে ভালো সার্ভ করতে পারে নাই, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, এদেশের মানুষকে শোষণ নিয়ে কথা বলছে। এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে, যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন রাষ্ট্রপতিকে, যখন প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল তখন প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেন সে যদি রাতকে দিন বলে দিন, দিনকে রাত বললে রাত। তো এরকম পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা নতুন একটি সংবিধান সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে তৈরি করতে চাচ্ছি। আমরা চেয়েছি হচ্ছে নতুন এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেমন যে সংবিধানে রিক্সা শ্রমিকের কথা যেমন লেখা থাকবে, যেমন খেটে খাওয়া দিনমজুরের অধিকারের কথা লেখা থাকবে, ঠিক তেমনই একজন সচিবের কার্য পরিধিও নির্ধারণ করে দেওয়া হবে। একজন সম্মিলিতভাবে সবার কথাই থাকবে, এটাই আপনি বলছেন। আমরা আসবো আপনার কাছে, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। শাহরিয়ার ইয়ামিন, আপনার কাছে জানতে চাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এবং তাদের নিয়ে কি পরিকল্পনা? প্রথম যে বিষয়টা এই মুহূর্তে, সেটা হচ্ছে তাদের এখনো পর্যন্ত যাদের চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি এবং যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন, সেই জায়গাগুলো এখন আমাদের সবচেয়ে বেশি এখন ফোকাস পয়েন্ট। সো এখন পর্যন্ত সরকারি খরচে 4 জন বিদেশে চিকিৎসাধীন আছে, তার মধ্যে একজন আছে সিঙ্গাপুরে, বাকি 3 জন আছে থাইল্যান্ডে। সো সিঙ্গাপুরে যিনি আছেন আমাদের সবচেয়ে ছোট শিশু যোদ্ধা মুসা, তার সম্পর্কে হয়তো আপনি জানেন। খুবই অবাক হবেন যে ও যে এখনও বেঁচে আছে, সেটা আমাদের কাছে খুবই অবিশ্বাস্য এবং অলৌকিক একটা ঘটনা। যেই বুলেটে তার দাদি স্পট ডেট হয়েছিলেন, সেই একই বুলেটে মুসা এখন পর্যন্ত বিছানায় কাতরাচ্ছেন। সো তবে সবচেয়ে যেটা সুখবর সেটা হচ্ছে ও এতদিন আইসিইউতে ছিল, এখন সে একটু উন্নত হয়েছে, এখন ওয়ার্ডে ট্রান্সফার করা হয়েছে। সো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে একটা বিষয় একটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখন যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা। ধরেন যাদের চোখ নষ্ট হয়েছে তাকে একটা চাকরি দিয়ে, কিংবা হচ্ছে কি যার হাত কিংবা যার পা নষ্ট হয়েছে তাকে আমরা কিভাবে পুনর্বাসন করব। তার যেখানে একজন আর্নিং মেম্বার ছিল, সে আহত হওয়াতে বা সে শহীদ হওয়াতে তার পুরো ফ্যামিলি একটা স্ট্রাকচারটা মোটামুটি ভেঙে পড়ছে, সেই জায়গা থেকে আমরা কীভাবে বের করবো। সো এখানে আমরা মনে করছি যে এই পুরো দায়িত্ব মনে হয় কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে পাশাপাশি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছেন। সো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই পুনর্বাসনটা দেখবে। ইতিমধ্যে আমাদের খসড়া প্রণয়নও হয়ে গেছে যে তাদেরকে কিভাবে পুনর্বাসন করব। লাইক যে ধরেন যেখানে একজন যার হাজব্যান্ড শহীদ হয়েছে বা হচ্ছে গিয়ে যেখানে বাবা শহীদ হয়েছেন, সো তার নমিনি কে হবেন, এই ব্যাপারগুলোতে মূলত আমরা চেষ্টা করছি এটা কিভাবে আমরা পুনর্বাসন করব সেটা ঠিক করার। পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলাতে যারা শহীদ হয়েছেন তাদেরকে আর্থিক চেক দেওয়ার যে কার্যক্রম সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে প্রতিদিন কতজনকে দিয়েছেন আপনার আর্থিক সহায়তা? আর্থিক সহযোগিতা যদি আমি কেবল শহীদের প্রথম ধাপে 200 জনকে দেওয়া হয়েছিল, এখন দ্বিতীয় ধাপে দেওয়া হচ্ছে। সো আনুমানিক 400-450 প্লাস আমরা ইতিমধ্যে দিতে পেরেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা 1 লক্ষ টাকা, সেটা সরকার এখন বাড়িয়ে 3 লক্ষ টাকার মধ্যে নিয়ে আসছে। অবশ্যই সেই টাকাটা আসলে এখানে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে জাস্ট প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো মোটামুটি একটু বিয়ার করার জন্য এটা আমরা দেওয়া হচ্ছে। আপনি আরেকটা বিষয় এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকার বাংলাদেশের সকল হসপিটালে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করেছে। সো সেই জায়গা থেকে তবে একটা ব্যাপার হয় কি যে আহত যিনি চিকিৎসা নিচ্ছেন তার পাশাপাশি তো আরেকজন অ্যাটেন্ডেন্ট বা আরেকজন ব্যক্তি থাকেন তাকে সহযোগিতা করার জন্য। সো তার যে খরচ সেই জায়গাতে এরকম আরও কিছু দেখা যাচ্ছে যে হসপিটাল অনেক সময় কিছু মেডিসিন সাপ্লাই থাকে না, তখন কিছু বাহির থেকে কিনে আনতে হয়। সেই জায়গায় মোটামুটি আমাদের আহত চিকিৎসক ভাইরা একটু হিমশিম খাচ্ছে সেই জায়গা থেকে। আচ্ছা, আর যাদের আপনাদের তো অনেক রকম পরিকল্পনায় কথাই আমরা জেনেছি, আমরা এটাও জানি যে শহীদ পরিবারের সদস্যদের আপনাদের চাকরির একটা নিশ্চয়তার কথাও আমরা জেনেছি। সেখানে আসলে কতটুকু সফলভাবে আপনারা কাজটা সম্পন্ন করতে পেরেছেন? এখন পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যদি বিশেষ করে যে হসপিটালগুলো আছে কিংবা সরকারি আরও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোতে আউটসোর্সিং করা হয় এমপ্লয়ি, সো এই আউটসোর্সিংয়ের জায়গা থেকে আমরা কিভাবে আমাদের আহত এবং শহীদ পরিবারকে কিভাবে সংযুক্ত করা যায় সেই জায়গাটাকে আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে জানতে চাই সরকার পতনের পর যেরকম বাংলাদেশের প্রত্যাশা আমরা আসলে করেছি, এই চাপটাও অনেক বড়। এই যে প্রত্যাশা করার যে চাপটা, এই চাপটাকে আসলে এই অন্তর্বর্তী সরকার কাটিয়ে উঠতে পেরেছে বা তার উপর কি খুব বেশি বার্ডেন? আসলে হচ্ছে প্রত্যাশার চাপ অনেক বেশি। আপনি যখন হচ্ছে কোনো রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় যেতে হচ্ছে, যখন হচ্ছে আপনাকে প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষা, আপনি ভেবে দেখুন যে হচ্ছে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে গিয়েছিল, সেই কোটি মানুষের কোটি পরিবার, সেই পরিবারগুলো সহ প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্নটা কিন্তু একসাথে সবাই একই ধরনের স্বপ্ন দেখেছিল। তো এত মানুষের একটা স্বপ্নকে বাস্তবায়নের জন্য সরকারের উপর অবশ্যই চাপ আছে। তো সরকারকে সেই চাপটা না নিয়ে আমার মনে হচ্ছে যে হচ্ছে তাদেরকে তাদের মতো করে কাজগুলা করে যাওয়া, যে হচ্ছে মেইন টার্গেট ঠিক করে সেটা অনুযায়ী কাজ করে গেলে এবং হচ্ছে সেটা মানুষের কাছে উপস্থাপন করলে যে আমি এই কাজগুলো করতেছি, 1 মাসে এই কাজগুলো আমার মন্ত্রণালয় হয়েছে, অমুক মন্ত্রণালয়ে এই কাজ হয়েছে, তাহলে বিষয়টা হচ্ছে মানুষের কাছে ক্লিয়ার হবে। যারা রক্ত জড়িয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের বাবা মা একটা আশ্বস্ত হবে আমার সন্তান জীবন দিয়েছে, এখন যাই হোক কিছুটা হোক দেশের উন্নতি হচ্ছে। কিন্তু যদি আপনি ভালো কিছু অনেক সংস্কার করবেন কিন্তু এটা জানতে পারবো না, তখন ভাববে যে কী হচ্ছে, কী করছে, তাহলে আমার সন্তান কেন জীবন দিল, কেন আমি আহত হলাম হসপিটালে বেড়ে। এই যে তাদেরকে একটা স্বপ্ন দেখানো, আমি মনে করি যে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠতো যদি তারা যেই দেশের স্বপ্নের জন্য আসলে সব স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। আমি স্বপ্ন পূরণের কথা বলি নাই, আমি প্রসেসের কথা বলেছি যে হচ্ছে 1 মাসে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন, সেই কথাটা যদি আহতরা যদি দেখতো যে হচ্ছে তাদের একটা পায়ের বিনিময়ে এখন বাংলাদেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এই সকল উদ্যোগের কারণে দেশের মানুষ শান্তি পাবে, দেশের শ্রমিকরা শান্তি পাবে, তাহলে হচ্ছে তাদের মধ্যে যে একটা প্রেরণা থাকতো, একটা তাড়না থাকতো, দেশের প্রতি ভালোবাসাটা আরও বাড়তো। কিন্তু কথা হচ্ছে তারা এখন দেখতেই পাচ্ছে না যে কি হচ্ছে, তখন তো তাদের কাছে আরেকটু মানসিকভাবে তো তারা আরেকটু ডিমোরালাইজড হয়ে যাবে। কেন যেসব পরিকল্পনা আছে আপনি আপনার কথাতে বোঝা যাচ্ছে যে দৃশ্যমান যেন হয়, আপনি দেখেন যে হচ্ছে আপনারা মানে হচ্ছে আজকে 3 মাসে কতজন উপদেষ্টাকে আপনারা মিডিয়াতে দেখেছেন? 5 জন 7 জন, কিন্তু উপদেষ্টা আছে 24 জন 25 জন। তারা কি মিডিয়াতে এসে তাদের 1 মাসের পর কি কি কাজ করেছে বা কি কি উদ্যোগ নিয়েছে সেটা কি এই দেশের মানুষের কাছে বলতে পারে না? এটা খুব বার্ডেন হয়ে যাবে। এই নিউজটা কিন্তু হচ্ছে শুধু আমি আপনি দেখবো না, যারা হসপিটালে বেডে আছে তারাও দেখবে, এবং যে সকল যারা শহীদ হয়েছে তাদের বাবা মাও দেখবে। যখন দেখবে যে হচ্ছে অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নিচ্ছে যাতে দেশ থেকে অর্থ পাচার না হয়, তাহলে হচ্ছে তারা এই উদ্যোগের কথা শুনে শহীদের বাবা মা আশ্বস্ত হবে আমার সন্তানদের জীবন দিয়েছে, অন্তত তাদের জীবনের বিনিময়ে এদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হওয়া বন্ধ হয়েছে। যদি দেখা যাচ্ছে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কিছু উদ্যোগের কথা দেখাচ্ছে যে এই উদ্যোগের মাধ্যমে পুলিশ প্রশাসন বা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে ঘুষ খাবে না, তাহলে একজন আহত বিছানায় যে পা হারাচ্ছে সে অন্তত আশ্বস্ত হবে যে আমার এই পায়ের বিনিময়ে যে হচ্ছে পুলিশ প্রশাসন অন্তত নিরপেক্ষ হচ্ছে। মানে এই যে এগুলো যে প্রয়োজন,
এই বাণিজ্য উপদেষ্টা যদি আপনাদের দেখাই যে হচ্ছে আমি আগামী 3 মাসের মধ্যে আমার এই প্ল্যানিংটা আছে, 3 মাসের মধ্যে আমি এই দেশের এই পণ্যগুলোর দাম কমাতে পারবো, তাহলে কি একটা আশ্বস্ত হচ্ছে যে না আমি একজন রিক্সা শ্রমিক যে তার পেটের দায়ে জীবন দিয়েছে, শেখ হাসিনার প্রতি যে শুধুমাত্র দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটা কারণ, শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভের। এই আপনার এই কথাটি আমি বলতে চাই, অনেকেই বলছেন যে এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে বেশ আন্তরিক, কিন্তু এর গতি অনেক মন্থর। কিন্তু এই সরকারের সমালোচনাও করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার রাখতে পারছে না। সমালোচনা তো হচ্ছে। আসলে দেখেন এই দেশের মানুষ, এই দেশের কৃষক, শ্রমিক, রিক্সা চালক, এই দেশের গার্মেন্টস শ্রমিকরা সংবিধান কি জিনিস বুঝে না, তারা এটাকে জাস্ট একটা কাগজই মনে করে, একটা বই মনে করে। বাট আমরা একটা জিনিস মনে করি যে হচ্ছে এই সংবিধান সংস্কারের মাধ্যমে অনেক কিছু হতে পারে। বাট তাদেরকে আপনি দেখাতে হবে যে 8,000 টাকা বেতনে চাকরি করা একজন গার্মেন্টস শ্রমিক যে রাজপথে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল নতুন স্বপ্ন থেকে, তাকে আপনি দেখাতে হবে যে 8,000 টাকার মধ্যে যেন আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, আপনার 1 মাসের জীবনযাপন করতে পারেন, সেই উদ্যোগটা আমি নিচ্ছি। এখন আপনার 20,000 যাচ্ছে, পরবর্তীতে এটাকে আগামী 1 বছরের মধ্যে আমার এই প্রক্রিয়ার মাধ্যমে আমি নিচে নামিয়ে আনতেছি, তাহলে সে আশাবাদী হবে। আপনাকে প্রক্রিয়াটা দেখাতে হবে, আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনি এসি রুমে বসে বসে পাইলে সাইন করবেন আর ইয়ে করবেন। এটার জন্য তো একটা বিপ্লবী সরকার না, একটা অভ্যুত্থানের সরকার এমন হবে না। অভ্যুত্থানে আপনার চিন্তা করতে হবে, কোনো অভ্যুত্থানে এত পরিমাণ মানুষ জীবন দেওয়ার রেকর্ড কোথাও নেই, কোনো অভ্যুত্থানে। আপনার 90-এর গণঅভ্যুত্থানে 15 জনের মানে হচ্ছে 15 জন নিহত হয়েছিল, এর সাথে প্রশাসন আমল মিলিয়ে বলা হলো। এত বিপ্লবের পরে আসলে ফলটা আমাদের চোখে পড়ছে না। দৃশ্যমান করতে হবে। আহতরা হসপিটাল বেডে কাতরানোর পাশাপাশি আহতরা যখন দেখবে যে তারা কিছু ফল পাচ্ছে, কিছু উন্নতি হচ্ছে, মানে আহতরা কিন্তু মানসিকভাবে শক্তিশালী হবে, চাঙ্গা হবে, তারা আরো দ্রুত সুস্থ হয়ে উঠবে। তারা তো জাস্ট হচ্ছে আপনার নির্বাচনের জন্য তারা তাদের পা হারায় নাই, তারা তো শুধুমাত্র হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলার জন্য যে পা দেয় নাই, তারা তো শুধুমাত্র চুপ্পুকে সরানোর জন্য তাদের পা হারায় নাই। আমরা কিছু প্রসেসের কথা বলছি, কিন্তু হচ্ছে মেইনলি তাদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা আপনাকে দৃশ্যমান করতে হবে, আপনাকে সামনে এসে বলতে হবে আমি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করছি, করার উদ্যোগ নিচ্ছি। হ্যাঁ, হান্নান মাসুদ আবার আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আর আমরা ফিরে এলাম। আমরা কথা বলছি জুলাই বিপ্লবের 100 দিন। শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত যারা নিখোঁজ আছেন তাদের বিষয়ে আপনি একটু বলবেন, এবং যাদের শরীরে বুলেট আছে। এখন পর্যন্ত আসলে টোটাল যে শহীদরা, সেই শহীদের সংখ্যা 1600 ক্রস করছে। তার মধ্যে ভেরিফাইড এখন প্রায় 900, যাদের ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাদের তথ্য পাবলিশ করা হয়েছে। সো আমরা গত কয়েকদিন আগে 100তম দিন উপলক্ষে আমরা রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে গিয়েছিলাম। ওখানে 127টা গণকবর শনাক্ত করা হয়েছে। শুধু তা না, এই যে প্রত্যেকটা কবরে এমনও আছে যে 3-4টা করে লাশ ওখানে, ওনাদের তথ্য অনুযায়ী যে প্রত্যেকটা গণকবরে 3-4টা করে লাশ ওখানে ফেলা হয়েছে। এবং শুধু লাশ ফেলানো না, এটা নর্মাল যে আমরা যে কবরের যে স্ট্রাকচার বা কবর যেভাবে দেয়, জানাজা পড়া, গোসল করা, ওভাবে না, জাস্ট ওই যে ক্যারাং যে গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে যেভাবে আপনার তো লম্বা একটা গর্ত করা হয়েছে, ঠিক সেখানে ওভাবে আমাদের লাশগুলো রাখা হয়েছে। সো এই যে এত খুবই লোমহর্ষক একটা বিষয়, সো এই মানুষগুলোকে আসলে চিহ্নিত করে তাদেরকে তুলে এনে তাদের ডিএনএ প্রোফাইলিং করে, এটা ডিএনএ প্রোফাইলিং অনেক কঠিন এবং সময় সাপেক্ষ একটা কাজ। সো সরকার সেই জায়গাতে এখন পর্যন্ত হাত দেয় নাই, তবে সেটা পরিকল্পনার মধ্যে আছে যে যারা এখন পর্যন্ত নিখোঁজ যে পরিবারগুলো আছে, সো তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তাদের তথ্য আমরা সংগ্রহ করছি। সেই লাশগুলো আসলে তুলে কিভাবে চিহ্নিত করা যায় তারও একটা আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করতেছি। পাশাপাশি যাদের শরীরে এখনও বুলেট আছে, সো এখানে একটা আমাদের একটা বিষয় যে একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় যারা বুলেট খেয়েছিল, এখনও শরীরে অনেকের শরীরে বুলেট আছে। সো এই বুলেটটা যখন ওই সময় আমি বের করব, তখন হচ্ছে যখন এই বুলেটটা আমার শরীরে কোনো ধরনের ক্ষতির কারণ হচ্ছে না। সো অনেক ছড়াগুলি অনেকের শরীরের মধ্যে আছে। সো ব্যাপারটা হয় কি, যে ধরেন আপনার একটু হাতে কিংবা হচ্ছে কি বুকে অনেকগুলো ছড়াগুলি একই জায়গায়। সো এই প্রত্যেকটা ছড়াগুলি যখন আপনি বের করতে যাবেন, তখন প্রত্যেকটা জায়গায় আপনাকে কেটে 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 বের করতে হবে। এতে করে শিরা, উপশিরা যে নার্ভ যেগুলো আছে, সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা বেশি। তো অনেকে মনে করে যে আমার শরীরের মধ্যে একটা বুলেট আছে, বা মানে নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, বা কোনো ধরনের মেডিকেল টেস্ট করাইতে গিয়ে এটা কোনো ধরনের ভবিষ্যতে কিংবা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে কিনা, সেটা সবচেয়ে বেশি কনসার্নের বিষয় দাঁড়াইছে। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এই ধরনের ছড়াগুলি যদি কারো শরীরে থাকে এবং
সেটা যদি কোনো ধরনের ক্ষতি না করে, অর্থাৎ সেটা যদি কোনো ব্যথা না করে, না চুলকায়, তাহলে এটা অনর্থক এটা বের করার কিংবা এটা নিয়ে খুব ওভার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এবং এটা কোনো ধরনের ভবিষ্যতে কোনো ধরনের মেডিকেল টেস্টে কিংবা বিদেশ গমনের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। শরীরে তাহলে কোনো রকম ব্যথা সে অনুভব করবে না, এটা যদি ভেতরে থেকেই যায়। হ্যাঁ, ব্যথা অনুভব করবে না তা না, সবগুলো না, কিছু কিছু আছে যেগুলো একটু ব্যথা অনুভব করে, একটু চুলকায়, তো সেগুলো আমরা বের করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত। এবং আমাদের পিজি হসপিটাল অলরেডি 2টা ফ্লোর কিন্তু একদম ফুললি ডেডিকেটেড আমাদের আহত তাদের কাছে একদম স্পেশালাইজড চিকিৎসাটা নিশ্চিত করার জন্য। সো এখন পর্যন্ত কারো যদি ওরকম থেকে থাকে এবং সেগুলো যদি খুবই ডিস্টার্ব ফিল হয় তার কাছে, সো সেইগুলো বের করার জন্য আমাদের ওই সিস্টেমটা এখন পর্যন্ত ডেভেলপ করা আছে। আচ্ছা, আব্দুল হালিম মাসুদ, আপনার কাছে জানতে চাই, এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে একরকম উদ্বেগ আছে। আপনার মতটা জানতে চাচ্ছি, পুলিশ এবং প্রশাসন কেন 3.5 মাসে এই জনমনে আসলে স্বস্তিটা আনতে পারেনি? আসলে পুলিশ প্রশাসন আছে কিনা সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের আপনার হচ্ছে যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো অভ্যুত্থানের পরে স্বৈরাচারের সবচেয়ে স্বৈরাচার পতনের সময় স্বৈরাচারের লোকজনই মানুষের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসনকে পুরোপুরি এদেশের জনগণের বিরুদ্ধে ইউজ করার পরে কি হয়েছে, সব মিলে সারা দেশে হয়তো 1000-1500 থানা আছে, তার মধ্যে প্রায় 500-র উপরে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রচুর এই যে এতগুলা থানা জ্বালিয়ে দেওয়ার পরে এবং পুলিশের যে মনোবল, তারা একটা সংগঠিত শক্তি হিসেবে তাদের যে মনোবলটা ভেঙে গিয়েছে, তাদের মনে যে ভীতিটা ঢুকে গিয়েছে, এমনকি এই প্রশাসনের অধিকাংশই হচ্ছে যে কোনো না যে কোনো অপরাধের সাথে জড়িত, তারা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে তাদেরকে জড়ানো হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের এই মানসিক শক্তিটা ফিরে আসতে একটু সময় অবশ্যই লাগবে। আমার মনে হয় না এটা 3 মাস, 6 মাস বা 9 মাসে হবে, আমি যেটা নিজে ফিল্ড অ্যাসেসমেন্টে বুঝতে পারছি। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দেশের যেমন হচ্ছে সবচাইতে ভালো ভূমিকা রাখছে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী খুব ভালো ভূমিকা রাখছে, যার কারণে আইনশৃঙ্খলা এখনও ভালো একটা পজিশনে আছে। এবং হচ্ছে আপনার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ছাত্রদেরকেও এখানে অ্যাড করা হচ্ছে। তো এই ইস্যুগুলো আসলে হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে খারাপ আমি সেটা বলবো না, এখনকার পরিস্থিতিটা মানে একেবারে ভালো না। বাট হচ্ছে যে ভালোটার জন্য আসলে লড়াই করা সেই পরিমাণ ভালো না। তবে একটা বিষয় আশা করি যে অতি দ্রুত এটা পরিবর্তন হবে। এই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন যেহেতু কাজে বার্ডেন হচ্ছে, সেই ক্ষেত্রে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে এগুলো ধীরে ধীরে আশা করি ঠিক হয়ে আসবে। তো সবচাইতে বড় কথা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল সদিচ্ছা ছাড়া আসলে হচ্ছে শুধুমাত্র প্রশাসন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। পলিটিক্যাল সদিচ্ছার ক্ষেত্রে আমি সেই একই কথা বলবো, যে হচ্ছে পলিটিক্যাল সংগঠনগুলো যারা এই অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থানের সামনে থেকে সাহায্য করেছে, সেই অভ্যুত্থানের শক্তিটাকে অবশ্যই সহযোগিতা এগিয়ে আসতে হবে। তাদের নিজেদের অপরাধগুলো কমিয়ে আনতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, হামলা, পাল্টা হামলা, এগুলো যদি কমে যায় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে হচ্ছে রাজনৈতিক শক্তিকে অবশ্যই এগিয়ে আসতে হবে এই ক্ষেত্রে, এবং নিজেদের মধ্যে যে অপরাধ প্রবণতা সেটা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আপনি এর আগে বলেছিলেন যে দ্রুত শুধু নির্বাচনের জন্য আসলে এই অভ্যুত্থানটা হয়নি। আবার আমরা দেখেছি যে পরিবেশ উপদেষ্টাও বলেছেন যে নির্বাচন খুব দ্রুতও নয় আবার খুব দেরিতেও নয়। এখন এই যে দ্রুত এবং দেরির মাঝের আসলে সময়টুকু কতটুকু, বা আপনারা কি চিন্তা ভাবনা করছেন, বা কতটুকু সময় আসলে দরকার একটা নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে, বা নির্বাচন সুষ্ঠু পরিবেশে এর জন্য কি কি সংস্কার আসলে প্রয়োজন, যদি একটু ডিটেলসে জানতে চাই। দেখেন, আপনি যদি মনে করেন নির্বাচনের উদ্দেশ্যে সংস্কার, তাহলে সেটা একটা বিষয়। আর আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার আসবে না এই উদ্দেশ্যে সংস্কার, তাহলে ডিফারেন্ট থিংস। শুধু নির্বাচন উদ্দেশ্যে সংস্কারের সাথে আমি একমত নই, আমি ব্যক্তিগতভাবে একমত নই। এবং অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা লিডারশিপ আছে এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে সকল ছাত্ররা, জনতারা, যে সকল শ্রমিকরা আছে, আমি বলতে পারবো তারা এই ক্ষেত্রে একমত নয়। তারা মূলত হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচার আসতে না পারে, ভবিষ্যতে যেন পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে যে দেশের জনগণের বিরুদ্ধে কোনো রাজনৈতিক সরকার ব্যবহার করতে না পারে কোনো সরকার, সেই জন্যে তারা সংস্কারটা চাচ্ছে। তো এই সংস্কারটা কত দিনের মধ্যে হবে? এখন আপনি বলতে পারেন যে এই সংস্কারটা কি রাজনৈতিক দলগুলো করতে পারে না, তারা এসে করবে। আসলে বাস্তবে কি রাজনৈতিক দলগুলো কি খুবই কম সময় পেয়েছে? তারা কেন করেনি? তারা করলে কি আবার 24 আমাদের দেখতে হতো? আমাদের তো হচ্ছে জন্মই হয়েছে 2000 সালে, আমাদের বুঝ হয়েছে 2010 সালে। আমরা তো দেখতেছি যে হচ্ছে এদেশের সকল মানে যখন থেকে আমাদের বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, তখন থেকে দেখতেছি যে রাজনৈতিক দলগুলো, এবং ইতিহাস পড়ে যেটা দেখতে পেয়েছি, রাজনৈতিক দলগুলো কখনো
মানে এই পর্যায়ে সংস্কার চেষ্টাই করেনি, কারণ তারা সব সময় ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টাই ছিল এবং প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা ইলেকশনের পরপর তারা কত বেশি ক্ষমতায় থাকা যাবে সেই চিন্তে এই দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেছিল। তো এইরকম বিশৃঙ্খলা যাতে ভবিষ্যতে তারা তৈরি করতে না পারে এবং তারা যেন দীর্ঘ সময় ক্ষমতায় থেকে নিজেদেরকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বানাতে না পারে, সেই সংস্কারটা অবশ্যই জরুরি। কারণ এই সংস্কারটা কত দিনের মধ্যে হবে সেই আলাপ আসতে পারে। সেই আলাপে বলবো যে হচ্ছে এই সংস্কার কি সংস্কার হবে সেটা নির্ধারণ করা সবচাইতে বড় জরুরি। আপনি চাইলে বলতে পারবেন না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের কীভাবে করতে হবে, এটা একটা উদ্যোগ নিতে হবে। এবং হচ্ছে এই সংস্কার কি সংস্কার হবে, কি পরিমাণ সংস্কার করা প্রয়োজন সেটা অ্যাসেসমেন্ট করার জন্য অলরেডি সংস্কার কমিশন করা হয়েছে, 9টি সংস্কার কমিশন করা হয়েছে, আরও কিছু সংস্কার কমিশন করা হবে। তো সেই সংস্কার কমিশনের রিপোর্ট আসলে তারপরে সেই রিপোর্ট অনুযায়ী বলা যাবে যে এই যে সুপারিশগুলো করা হয়েছে এই সুপারিশের সংস্কারগুলো করতে কতদিন লাগবে। আমরা চাই না এটা খুব দীর্ঘ সময় হোক, আমরা চাই যে হচ্ছে এই সংস্কারগুলো যত দ্রুত সময় করা যায় তত দ্রুত সময় শেষ করে নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তি আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শাহরিয়ার ইয়ামিন, আপনি যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। 30 সেকেন্ড আসলে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের আহত শহীদ ভাইরা যারা এখন শহীদ পরিবারে যাদের প্রতি আমাদের এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব আমরা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তাদেরকে পৌঁছানোর। পাশাপাশি যারা আহত এখন পর্যন্ত হসপিটালে আছেন এখানে তাদের আসলে মানসিক স্বাস্থ্য খুবই ভেঙে পড়ছে, এটা সত্য। কারণ বিগত 3 মাস টানা হসপিটালে থাকা এটা এত ইজি ব্যাপার না এক জায়গায় থাকা। তো তাছাড়া এখন নিজের কাছে একটা মনে হচ্ছে যে আমি আসলে সুচিকিৎসা পাচ্ছি কিনা বা আমার কেন এতদিন সময় লাগতেছে। বিশেষ করে যারা অর্থোপেডিক্সের যারা রোগী আছে, যার অনেকের পায়ে রড লাগানো হয়েছে এবং তার মাল্টিপল তার অপারেশনের দরকার এবং সেই অপারেশনের জন্য তার বডি কন্ডিশন ঠিক থাকতে হবে। বডি কন্ডিশন যথাযথ ঠিক না হলে তাকে যথাযথ সময়ে অপারেশনও করা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে চিন্তা করলে একটু সময় লাগবে, বাট সবাই দ্রুত সুস্থ হয়ে যাবে এবং তাদেরকে চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার এবং আমরা হসপিটাল কর্তৃপক্ষ সবাই তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।